নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি বলছে বিএনপি। ক্ষমতা ধরে রাখতে নির্বাচন দিতে চায় না একটি মহল, প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি। বালু খেকুদের কবলে দক্ষিণের বেশিরভাগ নদ নদী, রাতেও অবৈধভাবে চলে উত্তোলন। ভাঙনের হুমকিতে তীরবর্তী এলাকা, সিন্ডিকেটের দাপটে অসহায় প্রশাসন। এবং চট্টগ্রাম বন্দরে বহুল আলোচিত নিউ মোরিং টার্মিনালের দায়িত্ব বুঝে নিল নৌবাহিনী। ড্রাই ডকের মাধ্যমে চলছে কন্টেইনার ওঠানামা, কাজে গতি ফেরার আশা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। ভালো এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনা শেষে সেই সমস্ত বিধান সংযুক্ত পরিবর্তন সংযোজন এগুলো করা যাবে। ধন্যবাদ। ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টের মতো আচরণ করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরে পথসভায় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এ সময় বিগত সরকারের আমলে প্রতিটি গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান অন্য নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে মুখর রাজপথ, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। দলীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ম দিনে নাটোরে পদযাত্রা করেন এনসিপি নেতারা। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় নেতারা বলেন, নারীরা এগিয়ে না এলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। নারীদের নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করা হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? মাদকের ঠাঁই হবে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, আগামীতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠলে তার পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই। আরও বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। পাবনা ও সিরাজগঞ্জ গিয়ে শেষ হবে এনসিপির সোমবারের জুলাই পদযাত্রা। সময় সংবাদ, নাটোর। নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে দেশ, বাড়বে মবক্রেসি। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় থাকতে নির্বাচন চায় না একটি মহল, নির্বাচন আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা। গণতন্ত্র ফিরিয়ে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতারা। এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে, বাড়বে মবক্রেসি। সরকারকে বলতে চাই, বলতে চাই
যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এদিন বিকেলে গণ অভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দোষ প্রমাণিত না হওয়ায় কুমিল্লার 14 গ্রামের 3 মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বিএনপি জামায়াত নেতাকর্মীদেরও অব্যাহতি দেওয়া হয় বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2015 সালের 3 ফেব্রুয়ারি কুমিল্লার 14 গ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় 8 যাত্রী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি পৃথক মামলা দায়ের করে পুলিশ। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 78 জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে 2 মামলার শুনানিতে বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন, কারণ ওই সময় বেগম খালেদা জিয়া গুলশানের বাসায় বালুর ট্রাক দ্বারা অবরুদ্ধ ছিলেন। ডিসচার্জে প্রেয়ারের প্রেক্ষিতে মাননীয় আদালত সকল কিছু বিবেচনা করে ডিসচার্জে প্রেয়ারটা মঞ্জুর করে এবং খালেদা জিয়াকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি প্রদান করে। অপরদিকে 2015 সালের 25 জানুয়ারি 14 গ্রামের হায়দারপুর এলাকায় কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাশকতার মামলায়ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। পরে এই মামলায় আরও 10 জনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। এই মামলাতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অব্যাহতি দেন বিচারক। সময় সংবাদ, কুমিল্লা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গুঁড়িয়ে দেয়া হলো 20টি দোকান। পর্যটন কেন্দ্রের সৌন্দর্য রক্ষায় অভিযান চলবে বলছে সিটি কর্তৃপক্ষ। অবশেষে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি হস্তান্তর হলো নৌবাহিনীর কাছে। রোববার রাত 12টায় ড্রাই ডকের মাধ্যমে নৌবাহিনী অত্যাধুনিক এই টার্মিনালটি পরিচালনার কাজ শুরু করেছে। এর ফলে নতুন ব্যবস্থাপনায় কন্টেইনার ওঠানামার কাজ শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়, চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটিতে কন্টেনার ওঠানামার দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ড্রাই ডক। 6 জুলাই সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাত 12টার পালায় দায়িত্ব বুঝে নেয় ড্রাই ডকের কর্মকর্তারা। ট্রানজিশনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং যথারীতি চলছে। এখানে কাজের কোনো রকম কোনো ডিসরাপশন হচ্ছে না কোথাও, এবং সাইপ পটটেকের অধীনে যে কর্মচারীরা ছিল, যে স্টাফরা ছিল, তারা ড্রাইডকের অধীনে কাজ করছেন। এরপরেই ড্রাইডকের তত্ত্বাবধানে চলছে কন্টেনার উঠানামা। চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্যানের মধ্যে 14টি গ্যান্ট্রি ক্যানের যেমন অবস্থান রয়েছে, এই এনসিটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। একসাথে 4টি জাহাজ ভেড়ানো যায়, আর তাই দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে এই কন্টেনার টার্মিনাল পরিচালনা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে প্রথমে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে এই টার্মিনাল পরিচালনার কথা বলা হলো, এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সরকার বাংলাদেশ নৌবাহিনীকে দিয়ে বহুল আলোচিত এই টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে দায়িত্ব বুঝে নিয়েছে ড্রাই ডক। দিস ইজ ভেরি ইজি, কারণ টেকনোলজির উপর যাদের কোনো দখল থাকবে তাদের জন্য এটা আয়ত্ত করাটা তেমন কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার হবে না। চট্টগ্রাম বন্দরে বছরে 32 লাখের বেশি কন্টেনার উঠানামা হয়।
এর মাঝে 44% কন্টেনার উঠানামা হয় এনসিটিতে। প্রথম থেকে এনসিটি পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্ব বুঝে নেয় সাইফ পাওয়ারটেক। গত 14 বছরের বেশি সময় ধরে সাইফ পাওয়ারটেকের তত্ত্বাবধানে চলছিল এই এনসিটি। তবে শেষ পর্যায়ে এসে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নৌবাহিনী ড্রাইডকের মাধ্যমে এই কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে। অন্তত 6 মাস তারা পরিচালনা করবে। এর মাঝে যেমন নৌবাহিনীর সক্ষমতা বাড়বে, ঠিক তেমনি দেশি প্রতিষ্ঠান দিয়ে এই বহুল আলোচিত এবং অত্যাধুনিক টার্মিনাল পরিচালনা করা যায় তাও প্রমাণ হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ। কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী। কারণ হাতে কলমে আমাদের কাজ করার সময় আমাদের এসছে। Thai Aluminium. The better is now the best. টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে, এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানবো। রয়্যাল মোড় এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাব তার কাছে। তানজিম, খুলনা নগরীর যে গুরুত্বপূর্ণ মোড় সহ বিভিন্ন স্থান আসলে পানিতে তলিয়ে রয়েছে, প্রায় হাঁটু সমান পানি, অর্থাৎ 2 ঘন্টা যে টানা বৃষ্টি শুরু হয় খুলনা, এর ফলে নগরীর বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অর্থাৎ গত 5 বছরে যে 1,500 কোটি টাকা ব্যয় করেছে খুলনা সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে, নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে, সেটা আসলে খুব একটা কাজে আসেনি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। এই যে মোড়টি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় রয়্যাল মোড় সংলগ্ন বিভিন্ন যে জায়গাগুলো, 7 রাস্তা সব আশেপাশের এলাকা পুরোটা আসলে পানিতে হাঁটু সমান পানিতে প্লাবিত রয়েছে। আমরা বিভিন্ন গাড়িকে ইঞ্জিন বিকল অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছি। তারা আসলে ঠেলে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই সাথে বেশ কিছু গাড়ি আসলে হাঁটু সমান পানি দেখে তারা বলছেন ভয়ে তারা নামছেন না, অর্থাৎ তাদের গাড়িটি বিকল হয়ে রাস্তার মাঝে পড়ে থাকতে পারে, সেই ভয়ে তারা তাদের এই গাড়িটি আসলে পানির মধ্যে নামাচ্ছেন না, অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না। একই সাথে জানিয়ে রাখতে চাই, যারা পথচারী ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, বিভিন্ন কোচিং এ পড়তে এসেছিলেন, তারা যেটি বলছেন যে তাদের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তারা যে যানবাহনের প্রয়োজন সেটি পাচ্ছেন না, এর ফলে ভিজে তাদেরকে আসলে যেতে হচ্ছে। সেক্ষেত্রে এক ধরনের ভোগান্তি, অর্থাৎ বিভিন্ন জায়গায় রাস্তায় খানাখন্দক থাকাতে তাদের হোঁচট খেয়ে পড়তে হচ্ছে। অর্থাৎ নগরবাসীর যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কমছে না। তবে 2 ঘন্টা আসলে টানা বৃষ্টি হচ্ছে বলতে হবে, তবে 2 ঘন্টা নিচে কমও যদি বৃষ্টি হতো তাহলে খুলনা নগরীর বিভিন্ন স্থান আসলে ডুবে যেত। আমরা নগরীর কয়েকটি এলাকা ঘুরে এসেছি, এর মধ্যে আমরা সোনারাঙ্গা, শিববাড়ি মোড়ের একটি অংশ এবং গল্লামারির দিকেও বিভিন্ন স্থানে সড়কে পানি জমে থাকতে দেখেছি, এবং সব স্থানে আসলে একই ধরনের ভোগান্তি যারা রয়েছেন তাদের পড়তে হয়েছে। আমরা দেখেছি যে এবং যেসব দোকানদার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও আসলে তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি বিঘ্নিত হচ্ছে। একটু বলতে হয় যে যেসব যানবাহন সহ নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে নগরীর যে জলাবদ্ধতা সেটি যেন নিরসন করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়। তবে সমন্বিত পরিকল্পনা, ড্রেনেজ ব্যবস্থায় ঘাটতি, বিভিন্ন খাল দখলে যার কারণে কিন্তু খুলনা নগরীতে আমি প্রথমে আসলে বলছিলাম প্রায় 1,500 কোটি টাকা 5 বছরে ব্যয় করা হলেও যে সমাধান সেটি আসলে হয়নি। এর ফলে অল্প বৃষ্টি আর বেশি বেশি যেটি হোক না কেন নগরবাসীকে ভুগতে হয়, ডুবতে হয়। তো খুলনা থেকে বৃষ্টির ফলে যে জলাবদ্ধতার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা থেকে তানজিম আহমেদ। বাংলার সময় আরো থাকছে। পানি আর কাদায় ভরপুর পটুয়াখালীর শারিকখালী সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া, চরম ভোগান্তিতে 3 ইউনিয়নের মানুষ, প্রকল্প অনুমোদনের অপেক্ষায় এলজিইডি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সৈকত ব্যবস্থাপনা উপকমিটি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় দোকানপাট। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এ অভিযান বলে জানানো হয়। একে একে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা, ভেঙে ফেলা হয় দোকানপাট।
চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কয়েকবার অভিযান চালিয়েছিলেন খোদ সিটি মেয়র। আবারও সেই জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সোমবার সকালে সিটি কর্পোরেশনের নেতৃত্বে সিরিয়ে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট উপকমিটির সমন্বয়ে উচ্ছেদ করা হয় 15 থেকে 20টির বেশি অবৈধ স্থাপনা। সুন্দরভাবে তাদের সময়টা উপভোগ করতে পারেন, তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখানে সম্মানিত পতেঙ্গা সার্কেলের সম্মানিত সহকারী কমিশনার ভূমি এবং মাননীয় মেয়র মহোদয়ের আমাদের সম্মানিত এপিএস মহোদয় আছেন। তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত সবার মাঝে উপহার দেওয়ার জন্য এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি আমরা চট্টগ্রাম নগরীকে একটা সুন্দর এবং বাসযোগ্য এবং সকলের কাছে দর্শনীয় একটা সিটিতে রূপান্তর করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এর আগেও আপনারা জানেন অভিযান চালিয়েছে, হ্যাঁ, অনুরূপভাবে চালানোর পরও তারা নির্দেশনা ওদিকে মানলেও এখন এইদিকে এসে আবার পুনরায় আবার বসছে। এটা একটা নান্দনিক সৌন্দর্যের আদলে সাজানোর যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, সেই প্রেক্ষিতে আমরা এই কাজগুলো করতেছি। 70 লাখ নগরবাসীর বিনোদনের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় 4 জনকে ফাঁসি ও 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহবুবুল আলম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2011 সালের 23 অগাস্ট সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে ডাকবাংলা ক্যাম্পে যাওয়ার পথে নিখোঁজ হন মিরাজুল ইসলাম। পরদিন ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের পানি ভর্তি ডোবায় তার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে 15 জনকে অভিযুক্ত করে 2012 সালের 28 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 4 জনকে ফাঁসি ও 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণিত না হওয়ায় 7 জনকে বেকসুর খালাস দেয়া হয়। যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আব্দুর রহমান জাকির নামে ওই যুবক সাদা অ্যাপ্রন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি সঞ্জিদা নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বললে 500 টাকা নেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশকে জানান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন তিনি ইন্টার্ন চিকিৎসক নন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পটুয়াখালী সদর উপজেলার মুচিরপুল ব্রিজ শারিকখালী সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। 2 কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে 3 ইউনিয়নের বাসিন্দারা। পানি আর কাদায় ভরা পুরো সড়ক, আটকে গেলে ঠেলে নিতে হয় যানবাহন, মানুষকে চলতে হচ্ছে খালি পায়ে। এ চিত্র সদর উপজেলার মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত 2 কিলোমিটার সড়কের। রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধ আর কাঁদার জন্য চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এলজিইডি বলছে এরই মধ্যে সড়কটি পাকা করতে প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে হবে দেশ, বাড়বে মবক্রেসি বলছে বিএনপি। ক্ষমতা ধরে রাখতে নির্বাচন দিতে চায় না একটি মহল, প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।